আসসালামু আলাইকুম। আজকে আমি তোমরা যারা বিসিএস প্রার্থী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশি অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর কি হবে এটা নিয়ে একটা ক্লাস নিব। তার আগে আমি একটু শেয়ার করে নিই। আচ্ছা, তোমাদের মধ্যে বিসিএস প্রার্থী যারা ক্লাসটি দেখছো, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। একটা মিনিট। একটু প্রত্যেকে কমেন্ট করবা যে আমাকে প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো, এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করে আমাকে জানাবা। আচ্ছা, একটু আমাকে কমেন্ট করবা যারা ক্লাসটি করছো, আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়। আমরা 47 পিসিএস, যেহেতু আমরা জানি যে আগামী জুন মাসের থার্ড উইকে বা জুন মাসের শেষ দিকে 47 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। এরপরে 48 বিসিএস, যেটি গতদিন বলছিলাম, 48 বিসিএস যেটি, সেটি হচ্ছে স্পেশাল বিসিএস হতে পারে, অর্থাৎ বিসিএস হেলথ ক্যাডারের জন্য। সেই সুবাদে 47 বিসিএস এবং 48 বিসিএস, এই দুটা বিসিএস এর একটা সমন্বিত প্রস্তুতি। যারা ক্লাসটি করছো আমাকে একটু কমেন্ট করে জানাবা যে আমাকে দেখতে পাচ্ছ কিনা বা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আজকে আমি প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব যে কেমন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। প্রথম প্রশ্ন হচ্ছে ওআইসি এর দাপ্তরিক কার্যাবলী পরিচালিত হয় কোথা থেকে? ওআইসির দাপ্তরিক কার্যাবলী পরিচালিত হয় কোথা থেকে? অপশন ক,
লন্ডন থেকে, অপশন খ প্যারিস থেকে, অপশন ক গ রোম থেকে, রোম যেটি, অপশন ঘ জেদ্দা থেকে। তো এই আনসারটা তোমাদের মধ্যে কি আগে করতে পারে আমি একটু কমেন্টটা দেখি। এই আনসারটা তোমাদের মধ্যে আগে কার কাছ থেকে আমি পাবো বা পাচ্ছি একটু কমেন্টটা দেখি। হ্যাঁ, কে আনসারটা আগে করতে পারো তোমাদের মধ্যে? ওআইসির দাপ্তরিক কার্যাবলী পরিচালিত হয় কোথা থেকে? হ্যাঁ, এই জাতীয় একটা প্রশ্ন পরীক্ষায় এসেছে। আমরা এবার একটু দেখব সঠিক আনসারটা কি হবে। প্রথমত ওআইসি, ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তার মানে এটি এমন একটা অর্গানাইজেশন যা ইসলামিক দেশগুলো একে অপরকে কোঅপারেট করবে এই মর্মে এই সংস্থায় যুক্ত হয়েছে, তাই না? তাহলে ইসলামিক কোঅপারেশন অর্থাৎ এখানে ইসলামিক দেশ, ইসলামিক দেশ বলতে যারা মুসলিম প্রধান দেশ মূলত তারাই ইসলামিক দেশ। এখন সঠিক আনসারটা এখানে কি হবে? প্রথমত প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? প্যারিস হচ্ছে ফ্রান্সের ক্যাপিটাল সিটি বা ফ্রান্সের রাজধানী। কাজে ফ্রান্স কিন্তু একটি নন মুসলিম মেজরিটি দেশ, অর্থাৎ ফ্রান্স কিন্তু এখানে মুসলিম মেজরিটি দেশ না। তাহলে আনসারটা কিন্তু এটি হবে না, নর্মালি হওয়ার কথা না। এরপরে লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? লন্ডন হচ্ছে ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল সিটি। ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য এটা ইউরোপ মহাদেশের একটি দেশ এবং ওয়েস্টার্ন ইউরোপের একটি দেশ, এবং এটাও কিন্তু নন মুসলিম মেজরিটি দেশ, অর্থাৎ এটা মুসলিম মেজরিটি দেশ না। তাহলে সে অর্থে কিন্তু এটি হওয়ার কথা না। এবার বাকি থাকে হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে রোম। রোম ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ হুইচ কান্ট্রি? ইটালি। তাহলে ইটালি কিন্তু নন মুসলিম মেজরিটি একটি রাষ্ট্র এবং এটি ইউরোপ মহাদেশের একটি দেশ। তাহলে আলটিমেটলি কিন্তু এখানে রোমও হবে না। তাহলে বাকি থাকে কোনটি? সেটা হচ্ছে জেদ্দা, অর্থাৎ এখানে সঠিক আনসার হচ্ছে জেদ্দা। এই প্রশ্নটা বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে। আমি এখানে অপশনগুলো যেটা দিয়েছি সেটা ছাড়া অন্য অপশন দিয়েও পরীক্ষা আসতে পারে। এখন আসি ওআইসি। ওআইসির পরিচয়টা কি? ওআইসি হচ্ছে 1969 সালে মরক্কো রাজধানী রাবাতে ওআইসি গঠিত হয়। ওআইসি সম্পর্কিত প্রথম তথ্য হচ্ছে, উল্লেখযোগ্য তথ্য হচ্ছে যে ওআইসি 1969 সালে মরক্কোর রাজধানী রাবাতে, এই মরক্কোর রাজধানী রাবাতে প্রথম সম্মেলনের মাধ্যমে ওআইসি গঠিত হয়। এটি 25টা দেশ নিয়ে গঠিত হলেও বর্তমানে এটির সদস্য হচ্ছে 57টি। এটি অবশ্য অনেক সময় চেঞ্জ হয়, আপডেট তথ্য অনেক সময় মনে রাখাটা মুশকিল হয়ে যায়, কারণ কোনো সময় সদস্য সংখ্যা বাড়তে পারে, সদস্য সংখ্যা কমতে পারে। এরপরে এই ওআইসি এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এটা বিশেষ পরীক্ষা আসছে, অর্থাৎ সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সদর দপ্তর। সাধারণত কোনো সংস্থার প্রশাসনিক কার্যাবলী মূল যে জায়গা থেকে পরিচালিত হয়, সংস্থার নীতি নির্ধারণী এবং সিদ্ধান্তগুলো যে কার্যালয় থেকে আসে সেই কার্যালয়কে বলা হয় হেডকোয়ার্টার বা সদর দপ্তর। তাহলে ওআইসির দাপ্তরিক কার্যাবলী পরিচালিত হয় কিংবা ওআইসির দাপ্তরিক কার্যাবলী সম্পাদিত হয় যে জায়গা থেকে, সেই জায়গাটা হচ্ছে জেদ্দা। এখানে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা যে হুবহু এভাবে আসবে যে ওআইসির সদর দপ্তর কোথায়, এভাবে যে পরীক্ষা আসবে তা কিন্তু না। ওআইসির প্রধান কার্যালয় কোথায়, এভাবে পরীক্ষা আসতে পারে। তাহলে ওআইসির প্রধান কার্যালয় কোথায়? সৌদি আরবের জেদ্দায়। ওআইসির সদর দপ্তর কোথায়? সৌদি আরবের জেদ্দায়। ওআইসির দাপ্তরিক কার্যাবলী পরিচালিত হয়, সম্পাদিত হয় কোন জায়গা থেকে? সৌদি আরবের জেদ্দা থেকে। বিভিন্নভাবে পরীক্ষা প্রশ্নটি আসতে পারে। এরপরে ওআইসির 3টি ভাষা, ওআইসির অফিসিয়াল ভাষা, এটা বিশেষ পরীক্ষা আসছে, ইংরেজি, ফরাসি এবং আরবি।
তাহলে ইংরেজি, ফরাসি এবং আরবি এই তিনটি হচ্ছে ওআইসির দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এরপরে বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় সম্মেলনে। এই প্রশ্নটা বিসিএসে আসছে, এই প্রশ্নটা বিসিএসে আসছে, এই প্রশ্নটা বিসিএসে আসছে, এই প্রশ্নটা বিসিএসে আসছে। এখান থেকে অলরেডি 4টা প্রশ্ন বিসিএসে আসছে। এরপরে ওআইসির প্রথম মহাসচিব ছিলেন, এটা বিসিএসে আসছে, টেঙ্কু আব্দুর রহমান। তিনি মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি ওআইসির প্রথম মহাসচিব। এই যে টেঙ্কু আব্দুর রহমান ওআইসির প্রথম মহাসচিব। এই যে 4টা তথ্য বা এই যে 5টা তথ্য, অনেক তথ্যের মধ্য থেকে বিশেষ পরীক্ষা প্রশ্নগুলো আসছে এবং এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্নগুলো রিপিট হতে পারে। তাহলে আসি ওআইসি সম্পর্কিত বিসিএস এর চাকরি উপযোগী, বিসিএস সহ যে কোনো চাকরি উপযোগী, প্রাইমারি, এনটিআরসি বা যে কোনো চাকরি উপযোগী তথ্যগুলো সম্পর্কে আমরা যদি একটু হাইলাইট করি ওআইসি রিলেটেড। প্রথম ইনফরমেশন হচ্ছে যে ওআইসি কোন জাতীয় দেশগুলোর সংগঠন? এটি মুসলিম প্রধান দেশগুলোর একটি সংগঠন, প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে যে ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কয়টি? 25টি। বর্তমান সদস্য কয়টি? 57টি। এরপরে ওআইসির সদর দপ্তর বা প্রধান কার্যালয় বা ওআইসির হেডকোয়ার্টার্স কোন দেশে অবস্থিত? সৌদি আরবে। কোথায় অবস্থিত? জেদ্দায় অবস্থিত। এরপরে ওআইসির অফিসিয়াল ভাষা বা দাপ্তরিক ভাষা কয়টি? উত্তর 3টি। কি কি? আরবি, ইংরেজি এবং ফরাসি। ওআইসিতে বাংলাদেশ কত সালে যুক্ত হয়? 1974 সালে। এরপরে ওআইসির প্রথম মহাসচিব কে ছিলেন? টেঙ্কু আব্দুর রহমান। ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে কোন দেশে? মরক্কোতে। ওআইসি প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? সেটা হচ্ছে রাবাতে। রাবাত কোন দেশের রাজধানী? মরক্কো। মরক্কোর রাজধানীর নাম কি? রাবাত। ওআইসির প্রথম সম্মেলন কবে হয়? 1969 সালে। এরপরে বাংলাদেশ ওআইসিতে যুক্ত হয় ওআইসির কততম সম্মেলনে? দ্বিতীয় সম্মেলনে। ওআইসির দ্বিতীয় সম্মেলন কোথায় হয়েছিল? পাকিস্তানের লাহোরে। তাহলে আমরা যদি এই তথ্যগুলো এভাবে মুখস্থ করি যে কেমন টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, এটা আগামও যদি আমরা নিজেরা প্রস্তুতি নিতে পারি, একটা তথ্য থেকে কাল্পনিক প্রশ্ন তৈরি করতে পারি, তাহলে কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করার কোনো সম্ভাবনা নেই, আশঙ্কা নেই। এবং একই সাথে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বিসিএস ভাইবা বোর্ডে সংক্ষেপে করা হয়। যে ওআইসির নাম তো শুনেছেন? জি স্যার শুনেছি। বলেন তো যে বাংলাদেশ কি ওআইসির মেম্বার? জি স্যার বাংলাদেশ ওআইসির মেম্বার। কত সাল থেকে বাংলাদেশ ওআইসির মেম্বার? স্যার 1974 সাল থেকে। জাস্ট প্রিলিমিনারি তথ্যগুলো ভাইভাতে কিভাবে প্রশ্ন আকারে আসে সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আবার ওআইসি সম্পর্কে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা ব্রড কোশ্চেন, সেটা নিয়ে পরে আলোচনা করা হবে। তারপরে পরীক্ষায় তোমাকে দিতে পারে যে আচ্ছা ওআইসির সদর দপ্তর কোন দেশে অবস্থিত? স্যার সৌদি আরবে অবস্থিত। এভাবে তোমাকে ভাইভাতে প্রশ্ন করতে পারে। তাহলে আমাদের প্রস্তুতিটা নিতে হবে কম্বাইন্ড প্রস্তুতি, যেটা প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা 3টার জন্য, যাতে এটা কমপ্লিট হয়ে যায়। এখন তোমরা একটু যারা ক্লাসটা করছো একটু প্লিজ একটু কমেন্ট করো যে প্রত্যেকে ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, বা নেটওয়ার্ক কোনো সমস্যা আছে কিনা, একটু কমেন্ট করে আমাকে একটু জানাবা। আচ্ছা, তাহলে আমরা প্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নটিকে আমরা কি করলাম? আমরা সলভ করলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, একটু দেখি তোমাদের কমেন্টগুলো। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পরবর্তী প্রশ্নে যাব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে পরবর্তী প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম
মুসলিম দেশ কোনটি? ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? এটা আমাদের পরবর্তী প্রশ্ন। আচ্ছা, অপশন ক ইজিপ্ট, মিশর। অপশন খ কাতার। অপশন গ ইয়েমেন। অপশন ঘ ইরাক। দেখি তোমাদের মধ্যে এই উত্তরটা কে আগে করতে পারে। যারা বিশেষ প্রার্থী তাদেরকে বলছি, বিশেষ প্রার্থীদের মধ্যে এই উত্তরটা কে আগে করতে পারে যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। একটু কমেন্টে তোমাদের দেখি। কমেন্টগুলো একটু শো করে না। হ্যাঁ, আমি একটু আনসারটা দেখিনি, তোমাদের আনসারটা। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? হ্যাঁ, ইশরাত জাহান ইতি। আচ্ছা, ও ইশরাত জাহান ইতি কমেন্ট করছো ক্লিয়ার স্যার। মামুন কমেন্ট করছো ক্লিয়ার স্যার। ইশরাত আনসার করছো হচ্ছে ঘ। আচ্ছা, আমরা একটু দেখবো এটার আনসারটা কি হবে। আচ্ছা, ইসরায়েলকে, এখান থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, প্রথমত ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? এখানে অবশ্য আমার অপশনটা, আমার উত্তরটা একটু ভুল হয়েছে। এখানে অপশনটা আমাকে একটু এডিট করতে হবে। অপশনটা হচ্ছে একটু এডিট করতে হবে অপশনটা। সেটা হচ্ছে যে তুরস্ক। হ্যাঁ, তোমরা এখন আনসারটা করো। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইজিপ্ট, কাতার, ইয়েমেন, তুরস্ক। হ্যাঁ, দেখি এর মধ্যে আনসারটা কি আগে করতে পারো। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? হ্যাঁ, মিশর, কাতার, ইয়েমেন এবং তুরস্ক। হ্যাঁ, দেখি তোমাদের মধ্যে আনসারটা প্রথমে কে করতে পারো। এখনো আনসারটা আমি পাইনি। ইসরাত, মামুন, তোমরা যারা ক্লাস করছো একটু কমেন্ট করো। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি, অর্থাৎ হুইচ মুসলিম কান্ট্রি ফার্স্ট recognized Israel as an independent state? ইসরাত কমেন্ট করছে হচ্ছে মিশর। একটু ভুল হয়েছে, আমরা একটু খেয়াল করব যে ইসরায়েল সম্পর্কে আমরা একটু ইনফরমেশন লিখবো। এখানে কারেক্ট আনসার হচ্ছে তুরস্ক। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। এখানে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কাতার না, প্রথম মুসলিম দেশ ইয়েমেন না, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। অর্থাৎ ইসরায়েল 1948-এর 14th মে প্রতিষ্ঠিত হবার পরে প্রথমে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে তুর্কিয়ে, বর্তমানে তুর্কিয়ে। আর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ সেটি হচ্ছে ইজিপ্ট বা মিশর। তাহলে আরব মুসলিম দেশ হলে পারে মিশর, আর শুধু মুসলিম দেশ হলে পারে তুরস্ক। তাহলে এই কনফিউশনগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, খাতায় লিখে রাখো। এগুলো বিশেষ পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ইসরায়েল সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এই রিলেটেড। প্রথম তথ্য লেখো যে 1917 সালের, একটা বিশেষ পরীক্ষা প্রশ্নটি এসেছে, 1917 সালের
বেলফোর 1917 সালের বেলফোর ঘোষণা অনুযায়ী 1917 সালের বেলফোর ঘোষণা অনুযায়ী 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। প্রথম ইনফরমেশন। এখান থেকে তোমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নগুলো এখান থেকে আবার রিপিট হতে পারে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ঐতিহাসিক বেলফোর ঘোষণা কত সালে ঘোষিত হয়েছে? উত্তর হচ্ছে 1917 সালে। সেকেন্ড তথ্য হচ্ছে ইসরায়েল কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1948 সালে। থার্ড ইনফরমেশন হচ্ছে যে বেলফোর ঘোষণা অনুযায়ী পৃথিবীতে কোন রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে স্টেট অফ ইসরায়েল বা ইসরায়েল। ফোর্থ ইনফরমেশন হচ্ছে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে কোন ঘোষণার সম্পর্কযুক্ত? বেলফোর ঘোষণা। তাহলে দেখো এখান থেকে তোমাকে কয়টা প্রশ্ন হতে পারে? এখান থেকে তোমাকে 4-5টা প্রশ্ন হতে পারে। তারপরে ইনফরমেশনটি হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? তোমাদের মধ্যে আনসারটা কে করতে পারবা যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? তাহলে লেখো ইসরায়েলকে স্বীকৃতি দানকারী, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। এই প্রথম দেশ হচ্ছে আমেরিকা। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পরে ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয় যে দেশটি, সে দেশটি হচ্ছে আমেরিকা। তাহলে কোন দেশটি ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছিল? সেটি আমেরিকা। বা ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? সেটি আমেরিকা। কনফিউশনগুলো তোমরা দূর করে নাও। আমি তোমাদেরকে আবারও বলছি, বিশেষ পরীক্ষায় প্রিলিমিনারি অংশে 200 নম্বরের প্রশ্ন হবে। এর মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিলেবাস বিশাল সিলেবাস। এর মধ্যে থেকে বিভিন্ন টপিক থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের পড়তে হবে। এখন ওয়াইসি থেকে তো অনেক ইনফরমেশন রয়েছে, আমি কিন্তু তোমাদের বেসিক কয়েকটি ইনফরমেশন লিখে দিয়েছি এবং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আসার কথা বা আসা উচিত। একই সাথে স্টেট অফ ইসরায়েল সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে, তার মধ্যে যে ইনফরমেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি ফোকাস করছি, হাইলাইট করছি, এমফাসাইজ করছি। তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী, মামুন কমেন্ট করছো, যাই হোক ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ইউএসএ। আর প্রথম মুসলিম দেশ, একটু আগে তোমাদের যেটি আমি লিখিয়েছি, প্রথম মুসলিম দেশ এটা হচ্ছে তুর্কিয়ে, যেটা আমরা জানি যে তুরস্ক হিসাবে। আর যদি প্রশ্ন আসে যে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ, তাহলে এটির উত্তর হবে ইজিপ্ট। প্রশ্নটি ভালো করে বুঝবা। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ আর শুধু মুসলিম দেশ, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আরব মুসলিম দেশ মানে হচ্ছে যে প্রথমত সেই দেশের মানুষের ভাষা হচ্ছে আরবি, তাই সে দেশটিকে আমরা আরব দেশ বলবো। অর্থাৎ যে দেশের মানুষের ভাষা আরবি সে দেশগুলোকে আমরা আরব দেশ বলবো। তাহলে মিশরের মানুষের ভাষা আরবি, তাই সে আরব দেশ, এবং মিশর যেহেতু মুসলিম প্রধান দেশ তাই মিশর একটি মুসলিম দেশ। তুরস্ক কিন্তু মুসলিম প্রধান দেশ, তুরস্ক মুসলিম দেশ, বাট তুরস্কের ভাষা তো তুর্কি, তাই তুরস্ক কিন্তু আরব দেশ না, সে মুসলিম দেশ। তাই প্রশ্নটা ভালো করে খেয়াল করবা যে কোন মুসলিম দেশটি ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে তুর্কি বা তুরস্ক। আর কোন আরব মুসলিম দেশটি ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে মিশর। আর কোন দেশটি ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে ইউএসএ। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী দেশগুলোর মধ্যে সর্বপ্রথম স্বীকৃতি ইসরায়েল পেয়েছে কোন দেশের কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। আর মুসলিম দেশগুলোর মধ্যে থেকে কার কাছ থেকে প্রথম স্বীকৃতি পেয়েছে? তুরস্ক বা তুর্কির কাছ থেকে। আর আরব মুসলিম দেশগুলোর মধ্যে সর্বপ্রথম মিশরের কাছ থেকে ইসরায়েল স্বীকৃতি পেয়েছে। এই তিনটা কনফিউজিং প্রশ্ন, তিনটা কনফিউজিং উত্তর তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। ইসরায়েল সম্পর্কে অনেক ইনফরমেশন রয়েছে,
এবং ইসরায়েল 1948 সালের 14 মে মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হয়, যে ঘোষণার প্রেক্ষিতে 1917 সালের বেলফোর ঘোষণার প্রেক্ষিতে এখান থেকে বিসিএস পরীক্ষা প্রশ্ন এসেছে। হ্যাঁ, এখন তোমরা একটু কমেন্ট করো যে তোমরা জিনিসগুলো ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আমাকে করতে পারো, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারো, আর যদি বিষয়গুলো ক্লিয়ার হও তাহলে আমাকে একটু ক্লিয়ার কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এবার আমি তোমাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 2টা প্রশ্ন সলভ করলাম। এখন আমি তোমাদেরকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 3 নম্বর প্রশ্নটি সলভ করবো, বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 3 নম্বর প্রশ্নটি কি হবে সেটা আমি তোমাদেরকে একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। এবার আসো, সেটি হচ্ছে যে নিম্নের কোনটি হ্যাঁ, ইশরাত কমেন্ট করছো, ক্লিয়ার স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ ইশরাত। নিম্নের কোনটি জিসিসি ভুক্ত দেশ নয়? নিম্নের কোনটি জিসিসি ভুক্ত দেশ নয়? খেয়াল করে দেখো, নিম্নের কোনটি জিসিসি ভুক্ত দেশ নয়? অপশন ক, সেটা হচ্ছে যে কুয়েত। অপশন খ, কাতার। অপশন গ, সৌদি আরব। অপশন ঘ, ইরাক। দেখি এই আনসারটা কি আগে করতে পারো। নিম্নের কোনটি জিসিসি ভুক্ত দেশ নয়? কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক। কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাক। নিম্নের কোনটি জিসিসি ভুক্ত দেশ নয়? তোমাদেরকে যে ইনফরমেশনগুলো আমি সচরাচর প্রোভাইড করি, এই ইনফরমেশনগুলো বাংলাদেশে যত কম্পিটিটিভ এক্সাম আছে, নট অনলি ফর বিসিএস অ্যাজ ওয়েল অ্যাজ বিসিএস, তোমার প্রাইমারি, এনটিআরসিএ, এরপরে 9 থেকে 18 গ্রেড বা 10 থেকে 18 গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, সমস্ত চাকরির জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, নট অনলি ফর দ্য এমসিকিউ সিস্টেম প্রিলিমিনারি টেস্ট বাট অলসো ভাইবা অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন। আচ্ছা, তাহলে এই উত্তরটা কে দিতে পারবা? জিসিসি ভুক্ত দেশ নয়। নিম্নের কোনটি জিসিসি ভুক্ত দেশ নয়? আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখবো যে জিসিসি, এই জিসিসির পূর্ণরূপ হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এখানে গালফ বলতে বেসিক্যালি পার্সিয়ান গালফকে বোঝাচ্ছে, পার্সিয়ান গালফ, গালফ অফ ওমান। এই যে বেল্টটা, এই বেল্টের মূলত 6টি দেশ নিয়ে জিসিসি গঠিত হয়েছে। জিসিসি হচ্ছে একটি আঞ্চলিক সংস্থা, এর সদস্য সংখ্যা হচ্ছে 6টি। জিসিসি ভুক্ত 6টি দেশ হচ্ছে, আচ্ছা আশরাফ, আমাদের আরাফাত ছানি, মাশাআল্লাহ, আরাফাত ছানি খুবই রেসপন্সিভ এবং খুবই ট্যালেন্টেড ছেলে, বরাবরের মতো দারুণ কমেন্ট। সেটা হচ্ছে ইরাক, ভেরি গুড। আমরা একটু দেখবো যে হুইচ কান্ট্রিজ নট ইনক্লুডেড ইন জিসিসি। ইনফ্যাক্ট জিসিসি সদস্য দেশ নয় কোনটি? জিসিসি আমি আগে বলেছি, জিসিসি হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এই জিসিসি ভুক্ত দেশ হচ্ছে, আমরা সংক্ষেপে মনে রাখতে পারি, সেটা হচ্ছে বাক্স। বাক্স, জিসিসি ভুক্ত দেশ হচ্ছে সংক্ষেপে হলো বাক্স। বাক্স বলতে আমরা যদি একটু খেয়াল করে দেখি, বাক্স এখানে বি, এই বি ফর এটা হচ্ছে বাহরাইন। তোমরা নিজেদের মতো করে মনে রাখতে পারো, বাট এভাবে মনে রাখতে পারো, বি ফর বাহরাইন, ইউ ফর ইউনাইটেড আরব আমিরাত, সংক্ষেপে আমরা ইউএই বা সংযুক্ত আরব আমিরাত, কে ফর কুয়েত, এরপরে কিউ ফর কাতার, এস ফর সৌদি আরব, আর ও ফর ওমান। অবশ্য সৌদি আরবকে আমরা সংক্ষেপে এভাবে মনে রাখবো, সৌদি আরব মিন্স KSA। KSA ইলাবোরেশন হচ্ছে
কিংডম অফ সৌদি আরবিয়া, কিংডম অফ সৌদি আরবিয়া। তাহলে নিম্নের কোনটি জিসিসি ভুক্ত দেশ নয়? আর জিসিসির হেডকোয়ার্টার এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত। জিসিসি 6টি দেশ নিয়ে গঠিত বা 6টি এর সদস্য। এই 3টা ইনফরমেশন, জিসিসি ভুক্ত দেশ হচ্ছে 6টি দেশ হচ্ছে সংক্ষেপে বাক্স, জিসিসির হেডকোয়ার্টার্স কিন্তু রিয়াদ। এখন দেখো, কোন সংস্থার হেডকোয়ার্টার্স ইম্পর্টেন্ট, কোন সংস্থার সদস্যগুলো ইম্পর্টেন্ট, কোন সংস্থার এস্টাবলিশমেন্টের সালটা ইম্পর্টেন্ট, কোন সংস্থার চেয়ারম্যান কে সেটি ইম্পর্টেন্ট বা চেয়ারপারসন কে সেটি ইম্পর্টেন্ট, আবার কোন সংস্থার সেক্রেটারি জেনারেল কে সেটি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করব যে একই টপিক কিন্তু প্রত্যেকটা টপিকের প্রতিটা ইনফরমেশন সব ক্ষেত্রে প্রযোজ্য না। জিসিসি এমন একটি সংস্থা, যে সংস্থা থেকে আমি যদি তোমাদেরকে 3টা তথ্য মুখস্থ করতে বলি যে এটি সদর দপ্তর কোথায়, এটির সৌদি আরবের রিয়াদে, তারপরে এটির সদস্য সংখ্যা কয়টি, 6টি, কোন কোন দেশগুলো জিসিসির সদস্য নয়, তাহলে এই 6টি দেশের নাম যদি আমরা মনে রাখতে পারি তাহলে কোনটি সদস্য নয় এটির আনসার আমরা করতে পারবো। আরাফাত সানিক ভেরি গুড কমেন্ট করছো। এখন আমি সার্কের মহাসচিবের নামটা মুখস্থ করব, ওআইসির মহাসচিবের নাম মুখস্থ করব, নট লাইক দ্যাট আমাকে আসিয়ানের মহাসচিবের নাম মুখস্থ করতে হবে। আমি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সংক্ষেপে আমরা জাতিসংঘের মহাসচিবের নাম মনে রাখবো, মুখস্থ করব। তাই বলে তো আমার ওই জিসিসির মহাসচিবের নাম মুখস্থ করার দরকার নেই। বিকজ ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড দ্যাট, একটা কথা তোমার মাথায় রাখতে হবে, ইউ আর গোয়িং টু বি বাংলাদেশ সিভিল সার্ভেন্ট। ইনফ্যাক্ট আমি যদি বিসিএস এর পার্সপেক্টিভে এটার ইম্পর্টেন্স বলি, তুমি পরীক্ষা দিচ্ছ বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস, তাহলে পরীক্ষার প্রথমে যে লেটারটি আছে, মানে পরীক্ষার নামের প্রথমে যে লেটারটি আছে বাংলাদেশ, এই বাংলাদেশ ইন্টারন্যাশনাল এরিনাতে কিভাবে কানেক্টেড, আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে সে জড়িত, অর্থাৎ বাংলাদেশ কোন কোন সংস্থার সদস্য। তো বাংলাদেশ তো জিসিসি সদস্য না, তাহলে জিসিসি সম্পর্কে তোমাকে ডিটেল তো জানার দরকার নেই। এখন যদি বলো যে স্যার বাংলাদেশ তো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে। ইয়েস, ডিটেল জানতে হবে। ইউরোপিয়ান ইউনিয়ন আর জিসিসি কে তো তুমি এক করলে হবে না। বাংলাদেশ সার্কের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের রাজধানী ঢাকাতে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে, সার্কের উদ্যোক্তা বাংলাদেশ সার্ক গঠনের। সার্ক তোমাকে ডিটেল পড়তে হবে। তাই বলে তুমি আসিয়ানকে ডিটেল পড়লে তো হবে না, কারণ বাংলাদেশ তো আসিয়ানের মেম্বার না। এই জন্য বিশেষ পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় বাংলাদেশের প্রেক্ষিতে প্রশ্নকর্তা যখন কোনো প্রশ্ন করেন তখন তিনি এই বিষয়টা গুরুত্ব দিয়ে থাকেন যে এই প্রার্থী, যিনি বিসিএস এর চাকরি প্রার্থী বা বিসিএস সহ যে কোনো চাকরি প্রার্থী, তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছেন, বাংলাদেশ কোন সংস্থার সাথে জড়িত সে তার খোঁজ খবর রাখে না, অথচ অন্য সংস্থা সম্পর্কে তুমি ডিটেল জানতে চাও, এটা তো তোমার জন্য জানা সমীচীন না। আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা কথাটার গুরুত্ব বুঝাতে পারছি না? তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। তাহলে আমরা যে আনসারটা পেয়ে গেলাম সেটি হচ্ছে যে জিসিসি ভুক্ত দেশ নয় কোনটি, সেটি হচ্ছে ইরাক, আর কুয়েত, কাতার, সৌদি আরব, 3টা হচ্ছে জিসিসি ভুক্ত দেশ। এই যে কুয়েত, এই কুয়েত সম্পর্কে আরেকটি তথ্য তোমাকে জানতে হবে, যেটি কুয়েত হচ্ছে এর নাম এবং ক্যাপিটাল সিটি সেম, কুয়েত সিটি। এবং আমরা জানি পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে কুয়েতের মুদ্রা, অর্থাৎ দিনার। যদিও এই যে কারেন্সি বা মুদ্রা, এটা নিয়ে এখন বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে না, এটা একসময় আসতো, এটা এখন একেবারে নন ইম্পর্টেন্ট টপিক, মুদ্রা পরীক্ষা আসে না। তাহলে কুয়েত সম্পর্কিত প্রথম ইনফরমেশন হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের, সেটা হচ্ছে কুয়েতের। তাহলে পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কুয়েতের। এরপর কাতার দিয়ে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে। কাতারের রাজধানী হচ্ছে দোহা। 2022 বিশ্বকাপ ফুটবল কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। বিখ্যাত একটি টিভি চ্যানেল যার নাম হচ্ছে আল জাজিরা, এই আল জাজিরা টিভি চ্যানেলটি সম্প্রচারিত হয় সেটা হচ্ছে কাতারের রাজধানী দোহা থেকে আল জাজিরা, এটি একটা টিভি চ্যানেল, আল জাজিরা। আর কুয়েতের মুদ্রা হচ্ছে দিনার। এই দিনার হচ্ছে কুয়েতের মুদ্রা, এটা পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা হচ্ছে কুয়েতের দিনার। সৌদি আরব সম্পর্কে অনেক তথ্য আমরা জানি বা জেনেছি। ইতিমধ্যে জেনেছি ওআইসির হেডকোয়ার্টার সৌদি আরবের যেটি একটা গুরুত্বপূর্ণ শহর, সেটা জেদ্দায় অবস্থিত, এটি একটা ইম্পর্টেন্ট তথ্য। তারপরে সৌদি আরবের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয়নি, এটা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। সৌদি আরবের জাতীয় পতাকা কালিমা খচিত, তাই এটির জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য।
তারপরে সৌদি আরবে সেখানে যে অ্যাবসোলিউট মনার্কি অর্থাৎ নিরঙ্কুশ রাজতান্ত্রিক ব্যবস্থা সেখানে প্রচলিত আছে। এটা এরপরে সৌদি আরবের সংবিধান আনরিটেন অর্থাৎ অলিখিত সংবিধান, সেখানে কোনো লিখিত সংবিধান নেই, মূলত কুরআন এবং সুন্নাহ অনুযায়ী সৌদি আরব পরিচালিত হয়। এরকম কিছু তথ্য বিশেষ পরীক্ষায় এসেছে এবং এগুলো গুরুত্বপূর্ণ। এরপরে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। এটা বিশেষ ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করা হয়, যখন সংবিধান থেকে প্রশ্ন করা হয় তখন এই প্রসঙ্গটি চলে আসে যে সংবিধান কি, সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি, এটা বলা হয়ে থাকে লিখিত আইন বা লিখিত সংবিধান যাই হোক না কেন, সেটা মদিনা সনদ বলা হয়ে থাকে। এভাবে তোমার পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে। তো যাই হোক, এই হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 3টা প্রশ্ন আমি সলভ করলাম। এখন আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন সলভ করব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো প্রত্যেকে এই ইনফরমেশনগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, একটু মাঝে মাঝে কমেন্ট করবা। এই জন্য কমেন্ট করবা যে আমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কিনা নেটওয়ার্কে, বা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে এনশিওর হওয়া উচিত। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নে যাব। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে যে সার্কভুক্ত দেশগুলো সার্কভুক্ত দেশ নিম্নের কোনটি? সার্কভুক্ত দেশ নিম্নের কোনটি? সার্কভুক্ত দেশ নিম্নের কোনটি? অপশন ক মালয়েশিয়া, খ থাইল্যান্ড, গ নেপাল, ঘ মঙ্গোলিয়া। বলো তোমাদের মধ্যে কে আনসারটা আগে করতে পারো। সার্কভুক্ত দেশ নিম্নের কোনটি? নিম্নের কোনটি সার্কভুক্ত দেশ বা সার্কভুক্ত দেশ নিম্নের কোনটি? মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া। এটা আমি আমার মতো করে আমি অপশনটা দিচ্ছি এটা বোঝানোর জন্য যে পরীক্ষার সময় আমরা কিভাবে আনসারগুলো করব, তার কৌশলটা কি। হ্যাঁ, কমেন্টটা কার কাছ থেকে আগে আসে, কার কাছ থেকে কমেন্টটা আগে আসে দেখি। স্টার্ট কমেন্ট করছো, সেটা হচ্ছে নেপাল। আচ্ছা, এখন আমরা সঠিক আনসারটা বিভিন্নভাবে মনে রাখতে পারি, আমরা একটু কৌশলটা অবলম্বন করব। আমরা একটি কৌশল অবলম্বন করব। কৌশলটা হলো প্রথমত সার্ক, তাই না? এই যে সার্ক, এই সার্কের ইলাবোরেশনটা যদি আমরা দেখি তাহলে লাস্ট লেটার হচ্ছে সি। সি যে ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে কোঅপারেশন, আর এটা হচ্ছে রিজিওনাল। এখনো পর্যন্ত এই দুটি ওয়ার্ড আমরা কোনটি সার্কভুক্ত দেশ সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না দুটো ওয়ার্ডের কারণে। এরপরে এ হচ্ছে অ্যাসোসিয়েশন, তার মানে কোঅপারেশন, রিজিওনাল, অ্যাসোসিয়েশন। এরপরে এটা হচ্ছে এশিয়ান, তারপরও কিন্তু হচ্ছে না, সবাই কিন্তু এশিয়ান দেশ। এরপরে যদি প্রথম লেটারটা দেখি সেটা হচ্ছে সাউথ, মানে দক্ষিণ। এবার কিন্তু আমরা মোটামুটি একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছি। অর্থাৎ আমরা যদি এই ওয়ার্ড দুটিকে দেখি যে সাউথ এশিয়ান মানে দক্ষিণ এশীয়, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাহলে প্রতিটা দেশ, এই যে 4টা দেশ আছে, সে 4টা দেশ কোন অঞ্চলে অবস্থিত সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আবার এই সার্কভুক্ত দেশগুলো কারা, এটা আমরা বিভিন্নভাবে মনে রাখতে পারি। MBA ইজ বিএনপি, এভাবে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি। অর্থাৎ M ফর মালদ্বীপ, B ফর বাংলাদেশ, A ফর আফগানিস্তান, I ফর ইন্ডিয়া,
S for শ্রীলঙ্কা, B for ভুটান, N for নেপাল, P for পাকিস্তান। তাহলে আমরা সার্কভুক্ত দেশগুলো এভাবে মনে রাখতে পারি, আবার সার্কভুক্ত দেশগুলো কোন অঞ্চলে সেভাবে মনে রাখতে পারি। দুইটা শর্ত দিয়ে যদি আমরা একটু দেখি, তাহলে কোনটি সার্কভুক্ত দেশ, ইশরাত যে কমেন্টটা করছো সঠিক আনসার এটা হচ্ছে নেপাল। এই যে বিএনপি, এই যে এন, এই এন ফর নেপাল, তাহলে সার্কভুক্ত দেশ নিম্নের কোনটি, সেটা হচ্ছে নেপাল। এবার আসি মালয়েশিয়া। প্রথমত এর মধ্যে কিন্তু মালয়েশিয়া কথাটা নেই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রশ্ন ছিল সার্কভুক্ত দেশ নিম্নের কোনটি। তাহলে সার্কভুক্ত বলতে আমরা কি বুঝছি, দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে। মালয়েশিয়ার অবস্থান কি দক্ষিণ এশিয়া? সার্টেনলি নট। মালয়েশিয়ার অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। থাইল্যান্ডের অবস্থান কি দক্ষিণ এশিয়া? সার্টেনলি নট। থাইল্যান্ডের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে সেই অর্থে থাইল্যান্ড এবং মালয়েশিয়া কোনোটি পড়ে না। মঙ্গোলিয়া, এটা হচ্ছে দূর প্রাচ্যের দেশ, অর্থাৎ ফার ইস্ট এশিয়া। দূর প্রাচ্যের দেশগুলো আছে চীন, জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এগুলোকে দূর প্রাচ্যের দেশ বলা হয়। তাহলে মঙ্গোলিয়া সাউথ এশিয়ার দেশ না, থাইল্যান্ড সাউথ এশিয়ার দেশ না, মালয়েশিয়া সাউথ এশিয়ার দেশ না। সাউথ এশিয়ার দেশ কোনটি? নেপাল। তাহলে নেপাল হচ্ছে সার্কভুক্ত দেশ। আমরা বিসিএস পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যখন এমসিকিউ পদ্ধতিতে কারেক্ট আনসার আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, আমরা সর্বদিক থেকে বিবেচনা করব, তারপরে আনসারটা করব। তাহলে এভাবে যদি, হ্যাঁ আরাফাত সানি কমেন্ট করছো নেপাল, আমরা যদি এইভাবে কৌশলগুলো অবলম্বন করি তাহলে নিঃসন্দেহে আমাদের কিন্তু পরীক্ষার সময় এটি ভুল হওয়ার কথা না। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 4টা প্রশ্ন সলভ করলাম পর্যায়ক্রমে। আমাদের পর্যায়ক্রমে আমি আরও তোমাদেরকে প্রশ্ন সলভ করব। তো তোমাদেরকে আমি একটু বলে রাখি যে এই তথ্যগুলো তোমরা নিজেরাও নিজেদের মতো করে মুখস্থ করতে পারো, কিন্তু একটা কথা মনে রাখবা যে বিশেষ পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য অনেকে আবেদন করবে, কিন্তু অনেকে পরীক্ষায় টিকবে না। না টিকার কারণটি হচ্ছে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে একটু ইউনিক হতে হবে, প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে কৌশলী হতে হবে। দেখো, আমি কিন্তু বিসিএস এর ভাইবা স্টুডেন্টদেরকে পড়াই। তোমরা জানো প্রতি বছর আমার কাছে ভাইবা পড়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছেন। বিসিএস পরীক্ষায় 1300 মার্কসের মধ্যে আমি এককভাবে 660 মার্কস পড়াই। প্রিলিমিনারি 70 মার্কস পড়াই ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইথিক্স এবং জিওগ্রাফি। লিখিততে 390 মার্কস পড়াই বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ইংরেজি রচনা। 200 নম্বর ভাইবা পড়াই। আমি প্রাইমারি, এনটিআরসি এবং অন্যান্য যে চাকরিগুলো ফুল কোর্স, প্রিলিমিনারি এবং ভাইবা এককভাবে ফুল কোর্স খুব দ্রুত আমি শুরু করে দিব, এবং গভর্নমেন্ট চাকরির যে বেসিক ভাইবা সেটা আমি শুরু করে দিব। বিসিএস এর ফুল কোর্স প্রিলিমিনারি লিখিত ভাইবা আমি শুরু করে দিব, এটা আমার প্ল্যানের মধ্যে আছে। কিন্তু আমি তোমাদের যে মেসেজটা দিতে চাই যে অন্যদের তুলনায় তুমি যে একটু পৃথক, একটু আলাদা, এটা তোমার চিন্তায়, ভাবনায়, আচরণে, দৃষ্টিভঙ্গিতে তোমাকে আলাদা প্রমাণ করতে হবে। অন্যরা যেভাবে আনসার করে, যেভাবে প্রস্তুতি নেয়, তোমার প্রস্তুতি হতে হবে একটু আলাদা। এমসিকিউ পদ্ধতিতে একজন প্রার্থীর তথ্য জ্ঞান যাচাই করা হয়, লিখিত পরীক্ষা একজন প্রার্থীর মেধা যাচাই করা হয়, আর মৌখিক বা ভাইভাতে একজন প্রার্থীর ব্যক্তিত্ব এবং পরিপক্কতা যাচাই করা হয়। 3টা পরীক্ষা 3 রকম, তোমাকে 3টা পরীক্ষা 3 রকম প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, তোমরা যদি আমার কাছে আরো বেশি ডিটেল জানতে চাও, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে মিলনস বিসিএস কেয়ার, এটা আমি বরাবরের মতো বলে দিচ্ছি, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, অনেক ইনফরমেশন জানতে পারবে ইউটিউব চ্যানেল এটি। আর 01712282980 এটি আমার ফোন নম্বর। কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার সহযোগিতা মনে করলে আমাকে নম্বরে ফোন দিও। আর আমার বর্তমানে যে কোর্সগুলোতে ভর্তি চলছে, প্রিলিমিনারি 47 বিসিএস, 48 বিসিএস প্রিলিমিনারি, আর 48 বিসিএস যদি স্পেশাল বিসিএস হয়, স্পেশাল বিসিএস এর জন্য গতদিন তোমাদেরকে বলছিলাম এখানে 200 নম্বর প্রিলিমিনারি পরীক্ষা হবে, 100 নম্বরের সাধারণ অংশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ইংরেজি ম্যাথ আর সায়েন্স এবং টেকনোলজি, আর ওদিকে 100 নম্বর হবে মেডিকেল সায়েন্সের উপরে। এই 200 নম্বর প্রিলিমিনারি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, যদি এটাকে প্রিলিমিনারি বলা হয় না, এটা লিখিত বলা হয়। 48 যদি এরকম স্পেশাল হয় তাহলে 49 বিসিএস জেনারেল হবে। এটা গতদিন বলছিলাম, সেভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। আর যে চাকরিগুলো এখনো সার্কুলার হচ্ছে না, এই মর্মে তোমরা প্রস্তুতি নিচ্ছ না, ভুল করবা। দ্রুত সার্কুলার হবে, বিভিন্ন পোস্টে সার্কুলার হচ্ছেও, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, এগিয়ে থাকো। সবার জন্য শুভকামনা।
আমার ক্লাসগুলো রেগুলার দেখবা প্লিজ। আর প্রত্যেকের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে একটু শেয়ার করবা, তাতে তোমার ওয়ালে থাকবে, তুমি যে কোনো সময় দেখে নিতে পারবা। সবার জন্য শুভকামনা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।